আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমার আজকের ক্লাস অর্থাৎ অ্যাক্সেসের সাথে প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা যদিও টাইটেল ছিল লিউকেমিয়া, আমার টাইটেলটা একটু আমি চেঞ্জ করে নিয়েছি, সেটা হচ্ছে চাইল্ডহুড ম্যালিগনেন্সি সাথে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এটুকুই দরকার হবে, যার জন্য আমি এই শিরোনাম দিয়ে শুরু করছি। তো আমরা সামনে যাই। আমরা প্রথমে একটু জিনিস জানি চাইল্ডহুড টিউমার সম্পর্কে। কমন চাইল্ডহুড টিউমারগুলো কি কি? এগুলোর মধ্যে হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সিএনএস টিউমার, লিম্ফোমা, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা। এর মধ্যে সবচেয়ে বেশি হয় হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, তারপরে সিএনএস টিউমার, তারপর লিম্ফোমা। এটা হচ্ছে অর্ডার হিসাবে দেওয়া হয়েছে, অর্ডার অফ অকারেন্স, ইনসিডেন্সের রেট হিসাবে এটা দেওয়া আছে। সলিড চাইল্ডহুড টিউমার্স গুলো কি কি নামগুলো একটু জানি আমরা। ব্রেইন টিউমার, নিউরোব্লাস্টোমা, উইলমস টিউমার, লিম্ফোমা, রhabdosarcoma, হেপাটোব্লাস্টোমা, অ্যাডেনোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, টেরাটোমা। দিস অল আর সলিড চাইল্ডহুড টিউমার্স। দিস আর দ্য প্রিলিমিনারি থিংস, এগুলো জানতে হবে, যার জন্যই দেয়া। এমব্রায়োনাল টিউমার, এমব্রায়োনাল টিউমার গুলো কি কি? নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা। এগুলো সব এমব্রায়োনিক টিস্যু থেকে অ্যারাইজ করে এবং চাইল্ডহুডেই তার প্রেজেন্টেশনটা শুরু হয়ে যায়। এই কারণে আমরা এগুলোকে এমব্রায়োনাল টিউমার বলি। এরকম অনেক প্রশ্ন জিজ্ঞেস করে, ছোট ছোট প্রশ্ন, এই কারণে এই জিনিসগুলো দেওয়া হলো। নাইস টু নো, মোস্ট কিউরেবল পেডিয়াট্রিক টিউমার ইজ উইলমস টিউমার। মোর দেন 90% উইলমস টিউমার ইজ কিউরেবল, এটা জানতে হবে। সবচেয়ে বেশি কিউর রেট হচ্ছে উইলমস টিউমারের। টিউমার মেটাস্টেসিস আর ডায়াগনোসিস, কোন কোন টিউমার যেগুলো ডায়াগনোসিস আমরা যখন করি তখনই মেটাস্টেসিস হয়ে যায়, তার মধ্যে হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা, উইলমস টিউমার, নিউরোব্লাস্টোমা। আর ফিজিওলজিক্যাল মেটাস্টেসিস যেসব টিউমারের হয় সেটাকে আমরা লিউকেমিয়া বলি। তো এবার আসি আমরা লিউকেমিয়া, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা, সেখানে চলে আসি। লিউকেমিয়াটা কি আসলে? Malignant clonal proliferation of hematopoietic precursor cells leading to replacement of normal bone marrow by mature cells and infiltration of lymph nodes, spleen, liver and other organs. সোজা কথায় হচ্ছে যে হিমোপোয়েটিক যে প্রিকারসার সেল যেগুলো আছে, সেই সেলগুলো ইমেচিউর সেল দিয়ে রিপ্লেসড হয়ে যাবে এবং এই সেলগুলোই সার্কুলেশনে আসবে এবং আলটিমেটলি লিম্ফ নোড, স্প্লিন, লিভার এবং অন্যান্য অর্গানে চলে যাবে বা মেটাস্টেসিস হবে। তার মানে হচ্ছে যে ম্যালিগনেন্ট জিনিসটা কি এটা আমরা জানি। সুতরাং একটা ক্লোন ধরে যদি আমি বলি লিম্ফোসাইট বা লিম্ফোব্লাস্ট, এর ক্লোনাল প্রলিফারেশন হবে এবং এই প্রলিফারেশনটা হবে ম্যালিগনেন্ট ম্যানারে। ঠিক আছে, লিউকেমিয়ার ডেফিনেশন হচ্ছে এরকমই। কমন চাইল্ডহুড লিউকেমিয়াস, লিউকেমিয়ার মধ্যে সবচেয়ে কমন যেটা চাইল্ডহুডে হয় সেটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, যেটাকে আমরা ALL বলি। 75 to 80% লিউকেমিয়াই হচ্ছে ALL। তারপরে আছে হচ্ছে AML অর্থাৎ অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। আর 7 to 8% হচ্ছে কনজেনিটাল লিউকেমিয়া। আর সবচেয়ে কম যেটা চাইল্ডহুডে দেখা যায় লিউকেমিয়ার মধ্যে সেটা হচ্ছে CML অথবা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এবার কারণটা জানি আমরা, যে কারণের মধ্যে আসলে যেটা জানি না সেটা হচ্ছে ইডিওপ্যাথিক। সবচেয়ে কমন হচ্ছে ইডিওপ্যাথিক, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারণ জানা যায় না। এছাড়াও অন্যান্য যেসব কারণগুলো, এজেন্ট, ইমিউনোডেফিসিয়েন্সি যেমন STLV, ব্লুমস ফ্যানকনি সিনড্রোম, অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়া, এইসব যেগুলো ইমিউনোডেফিসিয়েন্সি স্টেট আছে এইসব জায়গায়ও লিউকেমিয়া হয়। ক্রোমোজোমাল কন্ডিশন যেমন ডাউন সিনড্রোম যাদের আছে, ডাউন সিনড্রোমে লিউকেমিয়া কমন। কিছু কিছু ভাইরাসের সাথে তার লিঙ্কেজ আছে, যেমন এপস্টেইন-বার ভাইরাস, HTLV-1 ভাইরাস, এই ভাইরাসগুলোর যখন ইনফেকশন হয় সেখানেও দেখা যায় যে লিউকেমিয়া হয়। এছাড়া আইডেন্টিক্যাল টুইন, আচ্ছা আইডেন্টিক্যাল টুইন একজনের হলে আরেকজনের হওয়ার পসিবিলিটি থাকে। তো এগুলি হচ্ছে ইটিওলজি। তারপরে সবচেয়ে কমন হচ্ছে ইডিওপ্যাথিক। এবার আমরা আসি ALL, যেটাকে আমরা বলি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। আগেই বলেছি এটা হচ্ছে 75 to 80% অফ অল লিউকেমিয়াস ইন চিলড্রেন। যত লিউকেমিয়া হয় বাচ্চাদের তার মধ্যে 75 থেকে 80% হচ্ছে ALL। কমন এজ হচ্ছে 2 to 6 ইয়ার্স আর AML ক্ষেত্রে টিন এজ। এবার আমরা একটু ক্লাসিফিকেশনে আসি। মরফোলজিক্যাল অথবা FAB, ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ ক্লাসিফিকেশন যেটাকে বলে, এটা কিভাবে ক্লাসিফাই করা হয়? L1, L2, L3।
এভাবে লিম্ফোব্লাস্টের L1 L2 L3 এখানে হচ্ছে সাইজ, সাইটোপ্লাজম এবং নিউক্লিওলাসের পরিমাণ দেখে আমরা এটা ক্লাসিফিকেশন করি। L1 যেটা হচ্ছে small lymphoblast with scanty cytoplasm and absent or inconspicuous nucleoli. L2 হচ্ছে large lymphoblast with abundant cytoplasm and one or more prominent nucleoli. L3 large cell with deeply basophilic vacuolated cytoplasm, prominent nucleoli. এই L1 L2 L3 এই যেগুলো আছে এগুলো হচ্ছে হিস্টোপ্যাথোলজি বা মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, তারপরে ক্লাসিফিকেশন হয় এবং এই ক্লাসিফিকেশনের উপর ভ্যারি করে হচ্ছে ট্রিটমেন্টের যে প্রোটোকল সেই প্রোটোকলগুলো চেঞ্জ করা হয়। ইমিউনোলজিক্যাল এটাও ট্রিটমেন্ট প্রোটোকলের জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রি বি সেল ALL, বি সেল ALL এবং টি সেল ALL এভাবে ক্লাসিফাই করি। এবার আসে আমরা ক্লিনিক্যাল ফিচার কি নিয়ে প্রেজেন্ট করে। নন স্পেসিফিক কিছু সিমটমস আসে, যেমন ফিভার, ম্যালেজ, হেডেক। তারপরে আসে সাইন্স অফ বোন ম্যারো ইনফিলট্রেশন। আমরা জানি যে বোন ম্যারো ইনফিলট্রেট করলে কি কি হতে পারে। বোন ম্যারোতে কি থাকে? বোন ম্যারোতে থাকে প্রিকারসার সেলস অফ হিমোপোয়েটিক সিস্টেম, তার মানে হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট। এই তিনটার যেই প্রিকারসার সেল থাকে সেখানে যদি ইনফিলট্রেশন হয় ইম্যাচিউর সেল দিয়ে, তাহলে কি হতে পারে? প্রথমে হয় হচ্ছে অ্যানিমিয়া হবে, আরবিসি পরিমাণ কমে যাবে, ইনফেকশন হবে, কারণ ডব্লিউবিসি বাড়তেও পারে কমতেও পারে। যদিও বাড়ে সেক্ষেত্রে সেগুলো ইম্যাচিউর থাকে বলে প্রোটেকশন দিতে পারে না, যার জন্য ইনফেকশনটা বেড়ে যায়। আর যদি প্লেটলেট কমে যায় সেক্ষেত্রে ব্লিডিং হয়। তার মানে হচ্ছে বোন ম্যারো ফেলিউরের কারণে তিনটা জিনিস আমরা পেতে পারি। এক হচ্ছে অ্যানিমিয়া, দুই নম্বর হচ্ছে ইনফেকশন, তিন নম্বর হচ্ছে ব্লিডিং। এছাড়া আমরা অন্যান্য অর্গান ইনফিলট্রেশন যখন হয় তখন আমরা কি কি পাবো? লিম্ফ্যাডিনোপ্যাথি, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি এগুলো। তাছাড়া হচ্ছে বোনেও ইনফিলট্রেশন হয়, বোনের পেরিস্টিয়ামের নিচে, তখন বোন পেইন হবে। জয়েন্টে যখন ইনফিলট্রেশন হবে সেখানে আপসালজিয়া হবে। পেইনলেস সোয়েলিং অফ টেস্টিস, এটাও একটা সাইন, ক্লিনিক্যাল ফিচার। তো এক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, লিম্ফোমা, আইটিপি, রিউমেটিক ফিভার, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা ওইসব সাইন সিমটম পাবো তখন এই জিনিসগুলো মাথায় রাখবো। ইনভেস্টিগেশন আমরা কি করব? প্রথম মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিবিসি উইথ পিভিএফ, অর্থাৎ পেরিফেরাল ব্লাড ফিল্মের উপর একটা কমেন্ট। এখান থেকে অনেকটাই ধারণা করা যায়। সুতরাং এটা খুব সিম্পল হলো, এই ইনভেস্টিগেশনটা খুব ইম্পর্টেন্ট, সিবিসি উইথ পিভিএফ। তারপরে আসছে বোন ম্যারো স্টাডি, চেস্ট এক্সরে, সিএসএফ স্টাডি, ল্যাকটোজ ডিহাইড্রোজিনেজ, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ফসফেট, সিরাম ক্যালসিয়াম, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, সিরাম ইউরিক অ্যাসিড। এর মধ্যে কিছু ইনভেস্টিগেশন আছে ডায়াগনোসিস করার জন্য, কিছু আছে হচ্ছে এক্সটেনশন দেখার জন্য, কিছু আছে আমরা যে অর্গান ইনফিলট্রেশন হচ্ছে সেটা কত দূর এবং আমরা কেমোথেরাপি এর পরে দিব তার জন্য পেশেন্ট রেডি কিনা, এই জিনিসগুলো বোঝার জন্য হচ্ছে এই সব ইনভেস্টিগেশনগুলো করা হয়। তাহলে সবচেয়ে কমন যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনভেস্টিগেশন সিবিসি উইথ পিভিএফ, এতে আমরা কি পাবো? হিমোগ্লোবিন আমরা দেখবো যে কমে গেছে। অ্যানিমিয়া আমরা প্রথমে বলেছি অ্যানিমিয়া পাওয়া যাবে। টোটাল কাউন্ট ইউজুয়ালি ইনক্রিজড, মে বি লো অর নর্মাল। প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ব্লাস্ট সেল থাকবে। টিসি বাড়তেও পারে কমতেও পারে, দুইটাই হতে পারে টোটাল কাউন্ট, কিন্তু ব্লাস্ট সেল বা ইম্যাচিউর সেল যেটাকে বলা হয় বা অ্যাটিপিক্যাল সেল যেটাই আমরা বলি, প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, ইম্যাচিউর সেল আর অ্যাটিপিক্যাল সেল, এটা থাকতে হবে। প্লেটলেট রিডিউস, পিভিএফ প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, পিভিএফ এর মধ্যে আমরা প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি এই ব্লাস্ট সেল থাকে তাহলে আমরা বুঝবো যে এটা লিউকেমিয়া। বোন ম্যারোতে আমরা কি কি করতে পারি? বোন ম্যারোর মধ্যে আমরা দেখে আসলে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা করি, এফএবি, সাইটোকেমিস্ট্রি যেগুলো আমরা করব, পিরিয়ডিক অ্যাসিড শিফট, সুডান ব্ল্যাক, মাইলোপারাক্সিডেস, এই সাইটোকেমিস্ট্রি গুলো করব, ইমিউনোফেনোটাইপিং, সাইটোজেনেটিক, সেলুলারিটি, এই জিনিসগুলো বোন ম্যারো যখন আমরা করি, এতগুলো স্টাডি আমাদের এই 5টা স্টাডি আমরা বোন ম্যারোতে করি। মরফোলজিক্যালি যখন ক্লাসিফিকেশন করি সেটা এফএবি ক্লাসিফিকেশনের জন্য করা হয়। হ্যাঁ, তো এইভাবে জিনিসগুলো আমরা এলএল ক্লাসিফিকেশন, সাব ক্লাসিফিকেশন সেটা করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট প্রোটোকল চুজ করার জন্য এই বোন ম্যারোটা স্টাডিগুলো আমরা করি। তো মরফোলজিক্যাল যেটা সবচেয়ে কমন, আমরা সেখানে কি দেখতে পারি? মরফোলজিক্যাল যখন করি সেখানে আমরা সেলুলারিটি দেখব ইনক্রিজড, হ্যাঁ, মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিও ইনক্রিজড, গ্রানুলোপোয়েসিস ইনক্রিজড, ইরাইথ্রোপোয়েসিস রিডিউসড, মেগাক্যারিওসাইট রিডিউসড, আর ব্লাস্ট সেল মোর দেন 25% হচ্ছে ব্লাস্ট সেল থাকবে।
এখন ট্রিটমেন্টে আমরা কি করব? ট্রিটমেন্ট হচ্ছে তিন ধরনের, আমরা সবসময় বলি সাপোর্টিভ, স্পেসিফিক আর হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই তিনটা হচ্ছে মোড, এইভাবে আমরা ট্রিটমেন্টে যাব। স্পেসিফিক যে ট্রিটমেন্ট সেটাকে আমরা বলি প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলি কেমোথেরাপি। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করব? কাউন্সেলিং, নেচার অ্যান্ড ফিউচার অফ দ্য ডিজিজ, কস্ট অ্যান্ড সাইড ইফেক্টস, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এএলএল ডায়াগনোসিস হয়ে যাওয়ার পর, এএলএল অথবা যে কোনো ম্যালিগন্যান্সি ডায়াগনোসিস হওয়ার পর নেচার ফিউচার অফ দ্য ডিজিজ তো আমরা বোঝাবই, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে তার কস্ট এবং সাইড ইফেক্ট এটা খুব ভালো করে বলতে হবে। কারণ এর যে কস্ট সেটা যদি তারা বেয়ার করতে না পারে, তাহলে ট্রিটমেন্ট করে মাঝপথে ছেড়ে দিলে রোগী কিন্তু খুব দ্রুত খারাপ হয়ে যাবে। কারণ আমরা জানি লিউকেমিয়া কিউরেবল, অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিন্তু যদি আমি মাঝামাঝি জায়গায় যে ছেড়ে দেই তাহলে কিন্তু রোগী খারাপ হয়ে যাবে খুব দ্রুত। এই কারণে এই কাউন্সিলিংটা ভালো মতো করতে হবে, যে রোগটা এরকম, এই ওষুধ লাগবে, এই ধরনের খরচ হতে পারে, এই ধরনের সাইড ইফেক্ট হতে পারে। তারা যদি সেটা বেয়ার করতে পারে তাহলে ট্রিটমেন্ট শুরু করতে হবে। আদারওয়াইজ ট্রিটমেন্ট শুরু করে মাঝপথে ছেড়ে দিলে যে জিনিসটা হবে, পেশেন্টের সাফারিংসও পাবে এবং পেশেন্টের মর্টালিটি খুব হাই এই সব ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে কারেকশন অফ এনিমিয়া, আমরা প্যাক সেল দিব। তারপর হচ্ছে কন্ট্রোল অফ ইনফেকশন, আমরা জানি যে এখানে প্রচুর আরবিসি ডব্লিউবিসি থাকবে, কিন্তু ডব্লিউবিসি গুলো হচ্ছে নন ফাংশনিং, ইম্যাচিউর, তারা কোনো কাজেই আসবে না, যার কারণে এখানে ইনফেকশনটা খুব কমন। এই জন্য আমরা ব্ল্যাঙ্কেট অফ অ্যান্টিবায়োটিক্স দিয়ে রাখি, অনেক সময় বলি ব্ল্যাঙ্কেট অফ অ্যান্টিবায়োটিক্স, একটা দুটা তিনটে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, অনেক সময় থার্ড জেনারেশন থেকে শুরু করা হয়। সুতরাং অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিফাঙ্গাল, এই দুটা জিনিস যেখানেই লাগবে আমাদের ডেলিভারিটলি এখানে ইউজ করতে হবে। এভরিডে বাথ, বেটাডিন বাথ আমরা বলি, হ্যাঁ, বেটাডিন বাথ হচ্ছে যে পভিডন আয়োডিন দিয়ে আমরা এদের গোসল করতে বলি, যাতে সারফেস থেকে কোনো ইনফেকশন না হয়। ইউজ অফ ফেস মাস্ক, এটাও খুব ওয়ার্ডে গেলে দেখা যায়, যারা লিউকেমিয়া বা হেমাটোলজিক্যাল যেসব ওয়ার্ড আছে সব জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে যাদের, তারা দেখতে পাবে যে বাচ্চাগুলো সবসময় নাকের মধ্যে মাস্ক লাগানো থাকে। মাউথ ওয়াশ আফটার ইচ মিল, ফ্রেশ ফুড, ফ্রুটস দ্যাট ক্যান বি পিল্ড, বাসি খাবার দেওয়া যাবে না, কারণ সেখান থেকে যে কোনো একটা ইনফেকশন হলে ইনফেকশনটা একটা ফ্যাটাল হয়ে যেতে পারে। ফ্রুটস দ্যাট ক্যান বি পিল্ড, তার মানে হচ্ছে যে থিন ওয়ার্ল্ড যেসব ফ্রুটস আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। যেমন আমাদের যেটা খুব কমন, এখানে রোগী হলে আঙ্গুর নিয়ে যায়, আঙ্গুরের উপরে যে এটা কাভারিংসটা কিন্তু খুব থিন, পিল করা যায় না। আবার আপেলের উপরেও যেটা থাকে অনেকে এটা সহই খায়। সুতরাং যেই সব ফ্রুটস যদি খেতে চায়, এমন ফ্রুটস দিতে হবে যেটার উপরে চামড়াটা খুলে খাওয়া যায়, টাচ না লাগে, বাইরে থেকেই এটা ইনফেকশনের চান্স যাতে কম থাকে সেসব ফল অফার করতে হবে। কন্ট্রোল অফ ব্লিডিং, প্লেটলেট কমে যাওয়ার কারণে ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে প্লেটলেট কনসেন্ট্রেট ট্রান্সমিশন করতে হবে। প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর কেমোথেরাপি, এই পেশেন্টকে আমরা যখন কেমোথেরাপি দিব তার জন্য কিছু প্রিপারেশন আছে, এবং এই প্রিপারেশনের মধ্যে একটা ছিল যে আমরা বললাম যে ইনভেস্টিগেশন করে দেখলাম যে তার রেনাল ফাংশন, হেপাটিক ফাংশন এগুলো কিরকম আছে, তারপরে আমরা এইভাবে প্রিপেয়ার করবো। এক হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন, অ্যালুপ্রিনাল 24 আওয়ার্স বিফোর কেমোথেরাপি, কারণ এটা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে। আর অ্যালকালাইনাইজেশন করতে হয়, অনেক সময় এখন করে না, সোডিবাইকার্ব দিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস প্রিভেন্ট করার জন্য। এটা হচ্ছে আমরা কেমোথেরাপি শুরু করার আগে পেশেন্টকে এইভাবে প্রিপেয়ার করে নেব। স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা জানি যে কেমোথেরাপি দিতে হয়। প্রশ্নটা অনেক সময় জিজ্ঞেস করে যে স্পেসিফিক ট্রিটমেন্ট কি, তো সেক্ষেত্রে এক কথা উত্তর হবে প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলি কেমোথেরাপি। প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলি কেমোথেরাপি, এই কথাটারই অনেকগুলো অর্থ আছে, সেই জন্য এই কথাটা বলা হয়। হ্যাঁ, একটা প্রোটোকল, অনেকগুলো প্রোটোকল আছে, প্রোটোকলগুলো ডিপেন্ড করে কোন ধরনের এএলএল, তার উপরে সেই একটা প্রোটোকল আমরা চুজ করব। তারপর পলি কেমোথেরাপি মানে হচ্ছে অনেকগুলো কেমোথেরাপিউটিক এজেন্ট আমরা ইউজ করব, এবং একবারে না, বিভিন্ন স্টেজে স্টেজে ইউজ করব, সেগুলো আমরা এখন দেখি কিভাবে। এই কারণে এই কথাটা বলা হয় প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলি কেমোথেরাপি। প্রিন্সিপালটা কি, কিভাবে আমরা দিই আসলে? প্রিন্সিপালের মধ্যে হচ্ছে তিনটা মেইন জিনিস: ইন্ডাকশন অফ রেমিশন, ইন্টেন্সিফিকেশন এবং মেইনটেনেন্স থেরাপি। ইন্ডাকশন অফ রেমিশন, রেমিশনটাকে আমরা ইনডিউস করব, এটা হচ্ছে 4 থেকে 6 সপ্তাহ লাগবে, তার মানে ইন্ডাকশন 4 to 6 উইকস, 1 থেকে 1.5 মাস। ইন্টেন্সিফিকেশন, যেই রেমিশনটা আমরা নিয়ে আসলাম সেটাকে ইন্টেন্সিফাই করব। এটা প্রথম দুটো ইন্টেন্সিফিকেশন আসবে। প্রথম ফার্স্ট আফটার 2 উইকস, 2 সপ্তাহ পরে একবার ইন্টেন্সিফাই করা হবে। সেকেন্ড হচ্ছে 22nd and 42nd উইকসে। তার মানে হচ্ছে যে
আমরা যেসব কেমোথেরাপিউটিক এজেন্ট দিয়ে রেমিশন শুরু করেছিলাম তার মাঝখানে প্রথম 2 সপ্তাহ পরে একবার অন্য ড্রাগ দিয়ে ইন্টেন্সিফাই করব এবং সেকেন্ড টাইম ইন্টেন্সিফাই করব 22তম এবং 42তম সপ্তাহে, ঠিক আছে। আর মেইনটেনেন্স থেরাপিটা চলবে 2 to 3 ইয়ার্স। তার মানে হচ্ছে এই প্রিন্সিপাল মেনে মানে মাল্টি স্টেজ, বিভিন্ন স্টেজে পলি কেমোথেরাপি, অনেকগুলো কেমোথেরাপিউটিক এজেন্ট এসব জায়গায় আমরা ইউজ করব, করে এই ট্রিটমেন্টটাকে আমরা শেষ করব। তার মানে একটা ট্রিটমেন্ট শেষ হতে 2 থেকে 3 বছর মতো লেগে যেতে পারে। এই জন্যই প্রথমে কাউন্সিলিংয়ে বলে নিতে হবে যে এর যে কস্ট এবং সাইড এফেক্ট আছে এটা যদি তারা বেয়ার করতে পারে তাহলেই এই ট্রিটমেন্টটা শুরু করা হবে। আচ্ছা, ড্রাগ ইউজড, এখানে খুব ডিটেলস জানার কিছু নেই, আমরা প্রিন্সিপালগুলো জানবো, কিছু কিছু ড্রাগের নাম জানবো, খুব ডিটেলস ডোজ আমাদের এই লেভেলে জানার কিছু নেই। আমরা শুধু প্রিন্সিপাল, ইন্ডাকশন, ইন্টেন্সিফিকেশন, মেইনটেনেন্স। ইন্ডাকশন 4 থেকে 6 সপ্তাহ, ইন্টেন্সিফিকেশন 2 বার করা হয়, মেইনটেনেন্স 2 থেকে 3 বছর। এই ডিউরেশনগুলো এবং কি কি ওষুধগুলোর নাম একটু মনে রাখতে পারলে ভালো। হ্যাঁ, ডোজ ওইগুলো এত কিছু আমাদের এই স্টেজে লাগবে না। ইন্ডাকশন করা হয় ভিনক্রিস্টিন, ড্যানোরোবিসিন, এল-এসপারাজিনাস দিয়ে। আর টিআইটি যেটাকে আমরা বলি ট্রিপল এন্ট্রিথিকাল, মিথোট্রেক্সেট, হাইড্রোগ্রাটিসন, সাইটারাবিন অর এরা-সি এটার নাম। ইন্টেন্সিফিকেশন করা হয় কি কি দিয়ে? ভিনক্রিস্টিন, মিথোট্রেক্সেট, সাইটারাবিন, ইটোপোসাইড, থিওগুয়ানাইড, প্রেডনিসোলোন। আর মেইনটেনেন্স যেটা চলতে থাকে ভিনক্রিস্টিন, মিথোট্রেক্সেট, 6 মার্কেপটিপিউরিন, প্রেডনিসোলোন অ্যান্ড কট্রিম। এগুলো সবই ওরাল ড্রাগ। হ্যাঁ, তো এগুলো আইভি, এগুলো ওরাল। এই ড্রাগগুলো জাস্ট নাম এবং এই 3টা প্রিন্সিপাল যেটা আমরা মানি, এই নামগুলো জানা, কোনটা কত সময়, এইটুকু এই আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য এনাফ। এখানে কোনটা কিভাবে কখন কিভাবে দেখা যায় এত ডিটেলস আন্ডার গ্রাজুয়েটদের জন্য লাগবে না, মনে রাখার দরকার নেই। আচ্ছা, এই পেশেন্টগুলোকে আমরা বললাম যে লং টার্ম আমাদের ট্রিটমেন্ট দিতে হয়, যার কারণে আমাদের কিছু মনিটরিং এর ব্যাপার আছে। কারণ এখানে যেসব কেমোথেরাপিউটিক এজেন্ট আমরা ইউজ করি সেসব কেমোথেরাপিউটিক এজেন্টের অনেক সাইড ইফেক্ট হয়। হ্যাঁ, তার উপরে ডিপেন্ড করে অনেক কিছু চেঞ্জ করতে হয়। এই কারণে আমরা যেগুলো করি সিবিসি করি উইকলি, সপ্তাহে একটা করে সিবিসি করে দেখতে হবে, এবং ডেইলি ইলেকট্রোলাইট, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, এগুলো প্রথম ইন্ডাকশন এবং ইন্টেন্সিফিকেশন যখন চলে। ইন্ডাকশন কখন চলে? আমরা বললাম 4 থেকে 6 সপ্তাহ। এই 6 সপ্তাহে এই সময়টার মধ্যে আমরা উইকলি একটা সিবিসি করব এবং ডেইলি ইলেকট্রোলাইট, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট করব ইন্ডাকশন পিরিয়ডে। তার থেকে 4 থেকে 6 সপ্তাহ, এবং প্রথম 2 সপ্তাহ পরে তো এর মধ্যেই পড়ে যায় 42তম সপ্তাহ এবং 44তম সপ্তাহে আবার আমরা এই টেস্টগুলো করে নেব। বোন ম্যারো আমরা চেক করব 22nd and 40 months with MTX। MTX আমরা ইন্টারথিকাল যখন দেই ওই সময় আমরা সিএসএফটা আমরা দেখে দিব, সেখানে যদি ব্লাড সেল থাকে কি বলে মেটাস্টাসিস হয়ে গেছে কিনা এই জিনিসটা আমরা সিএসএফ করে দেখে নিব। এবার আসি রিল্যাপস। 10 to 15% অফ কেসেস দেয়ার ইজ রিল্যাপস। রিল্যাপস হতে পারে, ট্রিটমেন্টের মধ্যেও দেখা যায় রিল্যাপস হতে পারে। সাইটস অফ রিল্যাপস কোথায় হতে পারে? এই সাইটস অফ রিল্যাপস যেগুলোকে স্যাংচুয়ারি সাইটস বলে, অনেক টিচার, পুরানো টিচাররা জিজ্ঞেস করেন, যদি করেন স্যাংচুয়ারি সাইটস অফ লিউকেমিয়া, অভয়ারণ্য। স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য। বোন ম্যারো, সিএনএস, টেস্টিস, এই 3টা হচ্ছে স্যাংচুয়ারি সাইটস। বোন ম্যারোতে ব্লাড সেল যদি 5% বেশি থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ এটা রিল্যাপস। সিএনএস যদি কোনো একটা ম্যালিগন্যান্ট সেল সিএসএফ এর মধ্যে একটা থাকে তাইলে হবে এটা রিল্যাপস। আর টেস্টিস ম্যালিগন্যান্ট সেল অনলি টেস্টিকুলার বায়োপসি, যদি টেস্টিসের মধ্যে আমরা দেখি যে একটা ম্যালিগন্যান্ট সেল আছে তাহলে আমরা বলবো রিল্যাপস। তাহলে এই 3টা জায়গা, বোন ম্যারো, সিএনএস এবং টেস্টিস, এই 3টা জায়গায় আমরা রিল্যাপস খুঁজি। বোন ম্যারো তো আমরা করি, যদি ব্লাড সেল 5% বেশি পাওয়া যায় তাহলে বুঝবো রিল্যাপস। যদি আমরা সিএসএফ করলাম তখন সিএসএফ এর মধ্যে যদি আমরা দেখি যে ম্যালিগন্যান্ট সেল আছে তাহলেও বুঝবো রিল্যাপস। আর টেস্টিস যদি বায়োপসি আমরা করি তাহলে সেখানে ম্যালিগন্যান্ট সেল পেলেও সেখানে আমরা বলবো রিল্যাপস। ইন্ডিকেশন অফ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। কোন কোন জায়গায় বোন ম্যারো করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কেমোথেরাপিউটিক এজেন্টস দিয়েই পেশেন্টকে ভালো করে ফেলতে পারি, কিন্তু কিছু কিছু জায়গায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন পড়ে। রিল্যাপস ডিউরিং ট্রিটমেন্ট চলছে, মেইনটেনেন্স ট্রিটমেন্ট 2 থেকে 3 বছর, ইন্ডাকশন অথবা আমরা যদি
ইন্টেন্সিফিকেশন, এই সময়টার মধ্যে কোনো এক সময় আমাদের রিল্যাপস হয়, কারণ আমরা বারবার কি দেখি, সিএসএফ দেখি, বোন ম্যারো দেখি, যদি কোনো রিল্যাপস হয় তাহলে তাকে বোন ম্যারো করতে হবে। আর্লি রিল্যাপস, যে সিএমএল আফটার রেমিশন অফ ইন্ডাকশন, হ্যাঁ, সিএমএল যেটা আছে জুভেনাইল ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটা ইন্ডাকশনের মানে রেমিশন হওয়ার পর, ইন্ডাকশন হওয়ার পর যদি আবার হয়, মানে রেমিশন যখন আমরা করব তখনই আমরা একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে দেবো এটা। আর বাকি দুটার ক্ষেত্রে হচ্ছে রিল্যাপস অথবা রিল্যাপস ডিউরিং ট্রিটমেন্ট, এই দুটা যদি হয় তাহলে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে চলে যাব। প্রগনোসিস কিরকম? প্রগনোসিস ওভারঅল কিউর রেট ইজ অ্যাবাউট 60 to 70%। তার মানে বেশিরভাগ রোগী ভালো হয়ে যায়, হ্যাঁ, বেশিরভাগ রোগী কেমোথেরাপিউটিকে ভালো হয়ে যায় 60 to 70%। রিল্যাপস মে অকার ইন 30 to 40%। রিল্যাপস যখন হয় সেক্ষেত্রে আবার আমাদের বোন ম্যারোতে চলে যেতে হয়। ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর, কোন কোন ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই ধরে নিতে পারবো যে এইগুলোর প্রগনোসিস খুব একটা ভালো না, সেই ফ্যাক্টরগুলো কি কি? এজ লেস দেন 2 years অর মোর দেন 10 years, যদি মেল হয় এবং টোটাল কাউন্ট হচ্ছে 10,000 per cubic millimeter বেশি, L2 L3 মরফোলজি খারাপ L1 এর চাইতে, সিএনএস ম্যানিফেস্টেশন যদি চলে আসে এবং মিডিয়াস্টিনিয়াল মাস যদি পাওয়া যায়, মানে মিডিয়াস্টিনিয়ামের মধ্যে যে লিম্ফ নোড থাকে সেখানে যদি অনেক বড় লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় সেটাকে আমরা মিডিয়াস্টিনিয়াল মাস বলবো। আর ব্লাড সেল যদি ইনিশিয়ালি আমরা দেখি 50%, মোর দেন 50%, তাহলে বুঝবো যে এটা প্রগনোসিস খারাপ। এবার কয়েকটা টার্ম আমরা শিখি। হাইপার লিউকোসাইটোসিস, এটা মানে হচ্ছে when leukocyte count is more than 10,000 1 lakh per cubic millimeter, হ্যাঁ, যদি বেশি হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে এটা হাইপার লিউকোসাইটোসিস। ট্রিটমেন্ট কি? লিউকোফিরেসিস এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। অনকোলজিক ইমার্জেন্সি মানে ম্যালিগনেন্ট যেসব কন্ডিশন, সেসব কন্ডিশন মাঝে মাঝে কিছু ইমার্জেন্সিতে পৌঁছতে হয়, পাওয়া যায়, সেইগুলো কি কি? হাইপার লিউকোসাইটোসিস, টিউমার লাইসিস সিনড্রোম, সিয়ার্স, স্পেস অফ পাইংলিশন, প্যানসাইটোপেনিয়া, এই জিনিসগুলো ইমার্জেন্সি। এবং যখনই কোনো পেশেন্টের মধ্যে এর কোনো ম্যানিফেস্টেশন আমরা দেখব তাইলেই আমাদের ইমার্জেন্সি কিছু মেজারমেন্ট নিতে হবে। ডিটেলস আমাদের এখন জানার দরকার নেই, শুধু নামগুলো জানলে চলবে। Leukemic, subleucemic leukemia. Leukemia where total leukocyte count remains within normal or low with few abnormal cells in peripheral blood film. ঠিক আছে, লিউকেমিয়া কিন্তু টোটাল লিউকোসাইট কাউন্ট রিমেইনস নরমাল, হ্যাঁ, পিভিএফ যদি আমরা করি তখন দেখব যে লিউকোসাইট কাউন্ট নরমাল অথবা অ্যাবনর্মাল সেল বা ব্লাড সেলের সংখ্যাও কম। It occurs in 30% cases. লিউকেমিয়ার 30% কেসে দেখা যায় এরকম। সে বোন ম্যারোতে প্রুফ করা যাবে, কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্ম অথবা সিবিসি দিয়ে আমরা বুঝতে পারবো না যেটা লিউকেমিয়া। বোন ম্যারো স্টাডি ইজ কনফার্মেটরি। হ্যাঁ, তার মানে হচ্ছে লিউকেমিয়া, অ্যালিউকেমিক আর সাবলিউকেমিক লিউকেমিয়া, এই কন্ডিশনটা হচ্ছে লিউকেমিয়াই, কিন্তু ব্লাড ফিল্ম তাকে সাজেস্ট করে না। সেই ক্ষেত্রে অনেক সময় আমাদের বোন ম্যারো করে কনফার্ম করতে হয়। লিউকোময়েড রিয়াকশন, এটা লিউকোময়েড মানে লিউকোমিয়া লাইক রিয়াকশন, লিউকোমিয়া না কিন্তু ওরকম ফিচার পাওয়া যাবে। কন্ডিশনস হোয়ার conditions where blood picture mimic leukemia, bone marrow study is confirmatory. কোথায় কোথায় হতে পারে? disseminated TB, infectious mononucleosis, infective mononucleosis, CMV, pertussis, measles, chickenpox following splenectomy, এইসব কন্ডিশনে ব্লাড পিকচার যদি আমরা দেখি, দেখলে যে কেউ বলতে পারে যে এটা লিউকেমিয়ার ব্লাড পিকচার, অথচ পেশেন্ট লিউকেমিয়া হয়নি পেশেন্টের, সেক্ষেত্রে আমরা বোন ম্যারো করলে কনফার্ম হয়ে যেতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাক, সেশন শুরু হতে একটু দেরি হয়ে গেল, আজকে অন্য জায়গায় যেতে পারবো না প্রশ্ন উত্তর সেশনে। নেক্সট কোনো ক্লাস যদি হয় সেক্ষেত্রে আমি ডিটেলসে যাওয়ার চেষ্টা করব, কারণ আমারও একটু কাজ আছে আজকে, আমার এখানে আজকে শেষ করতে হবে। আশা করি এরপরে যে ক্লাসগুলো সেগুলো ঠিক সময় মতো শুরু হবে এবং সেই ক্ষেত্রে ডিসকাশন আরো ভালো হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এত ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য এবং আমাদের ক্লাস নেওয়ার জন্য। ইনশাআল্লাহ স্যার পরবর্তীতে অন্য কোনো টপিকে ক্লাস পাবো আমরা আশা করছি। আমিও ইনশাআল্লাহ নিব, আজকে একটু ব্যস্ততা আছে যার কারণে হয়তো আমি যেতে পারছি না সামনে,
এরপরে যদি হয় আমি এসে ক্লাস নিয়ে নিব, সেটা হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার। হ্যাঁ, ঠিক আছে স্যার। ক্লাস নিয়ে নিব, আমি সময় জানিয়ে দেবো, সেইভাবেই সবাইকে নোটিফাই করে দিলেই হবে জি আজকে। স্যার, ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।